ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইয়ের এই ভিডিওটিতে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ অধ্যায়ের সূত্রসমূহ নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের এই অধ্যায়ের অঙ্কগুলো পারতে হলে অবশ্যই সূত্রসমূহ আয়ত্ত রাখতে হবে, কারণ সূত্র ব্যতীত এই অধ্যায়ের অঙ্কগুলো কখনো করা সম্ভব নয়। আমরা প্রথমে কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপটা নিয়ে একটু আলোচনা করেছি। The total cost of a firm depends on its volume of output. একটি প্রতিষ্ঠানের মোট ব্যয় তার উৎপাদিত এককের উপর নির্ভর করে। The total cost has two parts. মোট ব্যয়ের দুটো অংশ রয়েছে, ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল, স্থির এবং পরিবর্তনশীল। Fixed cost remain fixed at all level of production, but variable cost proportionately change with the volume of output. Fixed cost remain fixed, স্থির ব্যয়সমূহ স্থির থাকে at all level of production, সমস্ত উৎপাদনের পর্যায়ে, but variable cost proportionately change with the volume of output, কিন্তু উৎপাদনের এককের উপর আনুপাতিক হারে পরিবর্তনশীল খরচগুলো পরিবর্তিত হয়। আমরা যত একক উৎপাদন করি না কেন বা উৎপাদন একক বাড়ানো বা কমানো হলেও স্থির ব্যয়টা পরিবর্তন হবে না, কিন্তু পরিবর্তনশীল ব্যয়টা উৎপাদন এককের উপর আনুপাতিক হারে পরিবর্তিত হবে। Again, profit of the firm depends on its total sales and total cost. আবার একটি প্রতিষ্ঠানের মুনাফা তার মোট আয় এবং মোট ব্যয়ের উপর নির্ভর করে। Because the positive difference between gross revenue and total cost is profit. কারণ মোট আয় এবং মোট ব্যয়ের মধ্যে ধনাত্মক পার্থক্যটা হচ্ছে মুনাফা। So there is a direct relationship among cost of production, volume of output and profit earned. So there is a direct relationship. সুতরাং সেখানে একটি প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে among cost of production, উৎপাদন ব্যয়, volume of output, উৎপাদনের পরিমাণ, and profit earned, এবং মুনাফা অর্জনের মধ্যে। তাহলে উৎপাদন ব্যয়, উৎপাদনের একক এবং মুনাফা অর্জনের মধ্যে সম্পর্কটা হচ্ছে, আমাদের উৎপাদন বৃদ্ধি হলে বিক্রয় বৃদ্ধি পায় এবং বিক্রয় বৃদ্ধি পাওয়ার কারণে মুনাফাটাও বৃদ্ধি পায়। এরপর আমরা দেখেছি অ্যাজিউমশন অফ কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ। কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের যে অ্যাজিউমশন অনুমিতিগুলো রয়েছে সেটা, দি অ্যাজিউমশন মেড ইন কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ আর ডিসকাস ভ্যালু। কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপের যে অনুমিতিগুলো রয়েছে সেগুলো নিচে আলোচনা করা হলো। এক নম্বর অ্যাজিউমশনটা আমরা দিয়েছি, অল কস্ট ক্যান বি ডিভাইডেড ইনটু ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল এলিমেন্টস। সমস্ত ব্যয়সমূহকে স্থির এবং পরিবর্তনশীল উপাদানে ভাগ করা যাবে। দুই নম্বর অ্যাজিউমশনটা হচ্ছে, সেলিং প্রাইস ইজ কনস্ট্যান্ট, বিক্রয় মূল্য স্থির থাকবে, অ্যান্ড টোটাল রেভিনিউ কার্ভ উইল বি লিনিয়ার, এবং মোট আয় রেখাটি সরলরৈখিক হবে। আমাদের বিক্রয় মূল্য যেহেতু স্থির থাকবে, তাহলে মোট আয় রেখাটি সরলরৈখিক রেখা হিসেবে থাকবে। টোটাল ফিক্সড কস্ট রিমেন কনস্ট্যান্ট, স্থায়ী ব্যয়সমূহ স্থির থাকবে। ভেরিয়েবল কস্ট পার ইউনিট ইজ অলসো কনস্ট্যান্ট, একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ও স্থির থাকবে। There will be no change in farm efficiency or productivity. There will be no change, কোনো পরিবর্তন থাকবে না, in farm efficiency or productivity, একটা ফার্মের দক্ষতা বা উৎপাদনশীলতার মধ্যে কোনো পরিবর্তন থাকবে না। 6 নম্বর অ্যাজাম্পশনটা হচ্ছে, for a multi product farm product mix is constant. For a multi product farm, বহু পণ্যের প্রতিষ্ঠানে প্রোডাক্ট মিক্স ইজ কনস্ট্যান্ট, পণ্য মিশ্রণ স্থির থাকবে। ভলিউম অফ আউটপুট ইজ অনলি রেভিনিউ অ্যান্ড কস্ট ড্রাইভার, পণ্য হচ্ছে এখানে শুধুমাত্র আয় এবং ব্যয়ের চালক। ইনভেন্টরি লেভেল ডাজ নট চেঞ্জ ফ্রম পিরিয়ড টু পিরিয়ড। ইনভেন্টরি লেভেল ডাজ নট চেঞ্জ, মজুদ পণ্য পরিবর্তিত হবে না, ফ্রম পিরিয়ড টু পিরিয়ড, সময়ে সময়ে আমাদের মজুদ পণ্য পরিবর্তিত হবে না। এর পরবর্তী অ্যাজিউমশন হচ্ছে, দি ফার্ম ইজ অ্যাজিউম টু মেক অ্যানালাইসিস আন্ডার শর্ট রান। স্বল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠানগুলো বিশ্লেষণ করতে পারে। নো রিস্ক অর আনসার্টেনিটি ইজ ইনভলভ অ্যান্ড অ্যানালাইসিস ইজ ডিটারমিনিস্টিক। নো রিস্ক অর আনসার্টেনিটি ইজ ইনভলভ, এখানে কোনো ঝুঁকি বা অনিশ্চয়তা জড়িত নাই, অ্যান্ড দি অ্যানালাইসিস ইজ ডিটারমিনিস্টিক, এবং বিশ্লেষণটাই
নির্ণায়ক হিসেবে দাঁড়ায়। তাহলে আমাদের কস্ট ভলিউম রিলেশনশিপের যে অ্যাজাম্পশনগুলো রয়েছে আমরা অ্যাজাম্পশনগুলো দেখলাম। কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ অধ্যায়ের ব্যবহৃত সূত্রসমূহ দেখব। এই সূত্রসমূহ অবশ্যই আমাদের ক্লিয়ার রাখতে হবে, কারণ এই অধ্যায়ের অঙ্কগুলো যেভাবে দেওয়া হোক না কেন, পার্ট বি বা পার্ট সি যে পার্টে আমরা অঙ্ক করি না কেন, সূত্রগুলো অবশ্যই ব্যবহার করতে হবে। এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো আমরা এখানে আলোচনা করেছি। আমরা প্রথমে যে সূত্রটা দেখেছি সেটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্টটা দুভাবে বের করা যায়, ইউনিটসেও বের করা যায় এবং টাকাতেও বের করা যায়। আমরা প্রথমে ব্রেক ইভেন পয়েন্টের ইউনিটসের সূত্র দেখেছি। 1 নম্বর দিয়ে লিখেছি আমরা বিইপি ব্রেক ইভেন পয়েন্ট। ইউনিটসের সূত্রটা হচ্ছে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। আমরা যখন কোনো একটা প্রতিষ্ঠানের ফিক্সড কস্টকে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দ্বারা ভাগ করব, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটস বের হয়ে আসবে। আবার কন্ট্রিবিউশন মার্জিনটা বের করা হয় সেলস প্রাইস থেকে ভেরিয়েবল কস্টটা বিয়োগ করে। সেটা দিয়ে আমরা দ্বিতীয় সূত্রটা লিখেছি। আমাদের যখন প্রশ্নে সরাসরি কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটটা থাকবে না, তখন আমরা 2 নম্বর সূত্রটাই ব্যবহার করব। তাহলে 2 নম্বর সূত্রটা বিইপি ইউনিটস সমান ফিক্সড কস্ট ডিভাইডেড বাই সেলস প্রাইস পার ইউনিট বিয়োগ ভেরিয়েবল কস্ট পার ইউনিট। সেলস প্রাইস পার ইউনিট থেকে আমরা যখন ভেরিয়েবল কস্ট পার ইউনিট বিয়োগ করব, তখন কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট চলে আসবে। আসলে উপরের সূত্র এবং নিচের সূত্র দুটাই একই। উপরে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট লেখা হয়েছে উপরের সূত্রে, নিচের সূত্রে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট যখন প্রশ্ন লিখিত থাকবে না, তখন সেলস প্রাইস পার ইউনিট থেকে ভেরিয়েবল কস্ট পার ইউনিট বিয়োগ করে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিটটা বের করতে হবে। এরপরে যাচ্ছি আমরা 3 নম্বর সূত্র। আমরা 3 নম্বর সূত্রটা দেখেছি ব্রেক ইভেন পয়েন্ট টাকার জন্য। বিইপি টাকা সমান বিইপি ইউনিটস গুণ সেলস প্রাইস পার ইউনিট। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটসকে আমরা যখন সেলস প্রাইস পার ইউনিট দিয়ে গুণ করব, তখন আমাদের ব্রেক ইভেন পয়েন্ট টাকা চলে আসবে। এরপরে আসলে এখানে একাধিক সূত্র ব্যবহার করা হয় এবং সূত্রগুলো নির্ভর করে আমাদের প্রশ্নে কী ধরনের তথ্য দেওয়া আছে সেটার উপর। যদি আমাদের প্রশ্নে ফিক্সড কস্ট দেওয়া থাকে এবং সেলস প্রাইস পার ইউনিটে দেওয়া না থাকে, ভেরিয়েবল কস্ট পার ইউনিটে যদি দেওয়া না থাকে, তাহলে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট টাকা বের করার জন্য ফিক্সড কস্টকে পিবি রেশিও দিয়ে ভাগ করলে ব্রেক ইভেন পয়েন্ট টাকা চলে আসছে। তাই আমরা 4 নম্বর সূত্রে দেখেছি বিইপি টাকা সমান ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিবি রেশিও। এরপরে 5 নম্বরে আরও একটি ব্রেক ইভেন পয়েন্ট টাকার জন্য সূত্র দেখেছি সেলস মাইনাস মার্জিন অফ সেফটি। বিইপি টাকা সেলস মাইনাস মার্জিন অফ সেফটি। সেলসের টাকা থেকে যখন মার্জিন অফ সেফটির টাকা বিয়োগ করা হবে, তখন ব্রেক ইভেন পয়েন্টের টাকা চলে আসবে। আমরা ব্রেক ইভেন পয়েন্টের এখানে 5টা সূত্র দেখেছি। এই সূত্রগুলো আমরা আমাদের প্রশ্নের তত্ত্বের উপর ভিত্তি করে আমাদের সূত্রের সাথে যেই তত্ত্বগুলো মিলে আমরা সেই সূত্রটাই ব্যবহার করব। এরপরে 2 নম্বরে এসে আমরা দেখলাম কন্ট্রিবিউশন মার্জিনের সূত্রসমূহ। 1 নম্বরে যে সূত্রটা দেখেছি সেটা হচ্ছে কন্ট্রিবিউশন সমান সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। বিক্রয়ের টাকা থেকে যখন ভেরিয়েবল কস্টের টাকা বিয়োগ হবে, তখন কন্ট্রিবিউশন বের হয়ে আসবে। 2 নম্বরে কন্ট্রিবিউশনের জন্য সূত্র দেখেছি ফিক্সড কস্ট প্লাস প্রফিট। আবার ফিক্সড কস্টের সাথে প্রফিট যোগ করলেও কন্ট্রিবিউশন মার্জিনটা বের হয়ে আসবে। ফিক্সড কস্টের সাথে প্রফিট যোগ করলে কন্ট্রিবিউশন মার্জিনটা বের হয়ে আসবে। আবার ফিক্সড কস্ট থেকে যখন লস হবে, তখন লস বিয়োগ করলেও কন্ট্রিবিউশনটা চলে আসবে। তাই 3 নম্বর সূত্রে আমরা দেখেছি কন্ট্রিবিউশন সমান ফিক্সড কস্ট মাইনাস লস। উপরে কন্ট্রিবিউশনের 3টা সূত্রের মধ্যে আমাদের সেলস, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, প্রফিট, লস এগুলো দিয়ে বের করেছি। যখন আমাদের শুধুমাত্র সেলস থাকবে এবং ভেরিয়েবল কস্টও থাকবে না, ফিক্সড কস্টও থাকবে না, তখন আমরা সেলসের সাথে পিবি রেশিও বা সিএম রেশিও গুণ করেও কন্ট্রিবিউশনটা বের করতে পারি। তার 4 নম্বরে কন্ট্রিবিউশনের সূত্রটা হচ্ছে সেলস গুণ পিবি রেশিও বা সিএম রেশিও। আমরা সেলসকে যখন পিবি রেশিও বা সিএম রেশিও দিয়ে গুণ করব, তখন আমাদের কন্ট্রিবিউশনটা চলে আসবে। আমরা এখানে একাধিক সূত্র দেখিয়েছি। অবশ্যই আমাদের এই একাধিক সূত্রগুলো শিখে রাখতে হবে, কারণ আমাদের প্রশ্নে এক একটি প্রশ্ন এক এক ধরনের তথ্য দিয়ে দেওয়া থাকবে। তাই যে প্রশ্নে যে ধরনের তথ্য দেওয়া থাকবে, আমাদের সেই তথ্যগুলোর জন্য যে সূত্রটা মিলে সেই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে। এরপর আমরা দেখেছি ভেরিয়েবল কস্টের সূত্রসমূহ। ভেরিয়েবল কস্ট সমান সেলস মাইনাস কন্ট্রিবিউশন। উপরের কন্ট্রিবিউশন মার্জিনে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন আসতো, এখন সেলস থেকে কন্ট্রিবিউশন বাদ দিলে আমাদের ভেরিয়েবল কস্ট চলে আসবে। অর্থাৎ আমরা যেভাবে সমীকরণটা করি, ভেরিয়েবল কস্টকে যখন পক্ষান্তর করব তাহলে বাম পাশে চলে আসবে, তো আবার কন্ট্রিবিউশনকে যখন পক্ষান্তর করব তখন ডান পাশে চলে যাবে। অর্থাৎ ভেরিয়েবল কস্ট সমান হচ্ছে সেলস মাইনাস কন্ট্রিবিউশন।
এরপরে ভেরিয়েবল কস্টের জন্য 2 নম্বর যে সূত্রটা দেখেছি সেটা হচ্ছে সেলস মাইনাস ফিক্সড কস্ট প্লাস প্রফিট। ফিক্সড কস্ট প্লাস প্রফিট, ফিক্সড কস্টের সাথে প্রফিট যোগ করলে কন্ট্রিবিউশনটাই বের হয়ে আসে, তাই সেলস থেকে ফিক্সড কস্ট প্লাস প্রফিট বিয়োগ করা মানে আসলে কন্ট্রিবিউশনটাই বিয়োগ করা। তাহলে সেলস থেকে ফিক্সড কস্ট প্লাস প্রফিট বিয়োগ করলে আমাদের ভেরিয়েবল কস্ট চলে আসবে। এরপরে 3 নম্বরে ভেরিয়েবল কস্টের জন্য আমরা আরও একটি সূত্র দেখেছি, ভেরিয়েবল কস্ট সমান সেলস মাইনাস সেলস গুণ পিভি রেশিও। আমরা পরে দেখেছি সেলসের সাথে পিভি রেশিও গুণ করলে কন্ট্রিবিউশনটা বের হয়ে আসবে, তাই সেলস থেকে সেলস গুণ পিভি রেশিও বের করলে আমাদের ভেরিয়েবল কস্টটা বের হয়ে আসে, কারণ সেলস থেকে কন্ট্রিবিউশন বাদ গেলে ভেরিয়েবল কস্টটা আসে। 4 নম্বরে ভেরিয়েবল কস্টের সূত্র হচ্ছে টোটাল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। আমরা উপরে দেখেছিলাম দি টোটাল কস্ট হ্যাজ টু পার্ট, ফিক্সড অ্যান্ড ভেরিয়েবল, অর্থাৎ টোটাল কস্টের দুটি অংশ, একটা হচ্ছে ফিক্সড আর একটা হচ্ছে ভেরিয়েবল। তাই টোটাল কস্টে যখন আমরা ফিক্সড কস্টটা বাদ দিয়ে দিব তখন আমাদের ভেরিয়েবল কস্টের পরিমাণটা বের হয়ে আসবে। এর পরবর্তী সূত্রগুলো দেখেছি আমরা ভেরিয়েবল কস্ট রেশিও, সংক্ষেপে বলা হয় বিসি রেশিও। আমাদের যদি 2 বছরের বা 2 পিরিয়ডের তথ্য দেওয়া থাকে তখন আমরা বিসি রেশিওটা সহজে বের করতে পারি। বিসি রেশিও সমান হচ্ছে চেঞ্জ ইন কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেলস, অর্থাৎ 2 পিরিয়ডের ভেরিয়েবল কস্টের পরিবর্তনটা বের করব এবং 2 পিরিয়ডের সেলসের পরিবর্তনটা বের করে চেঞ্জ ইন কস্টকে চেঞ্জ ইন সেলস দ্বারা ভাগ করলে আমাদের বিসি রেশিওটা চলে আসবে। এরপরে 2 নম্বরে বিসি রেশিওর জন্য আরেকটা সূত্র দেখেছি, সেটা হচ্ছে বিসি রেশিও সমান 100% মাইনাস সিএম রেশিও। 100% থেকে যখন আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা বিয়োগ করব তখন আমাদের বিসি রেশিওটা চলে আসবে। 3 নম্বরে আরেকটা বিসি রেশিও সূত্র দেওয়া হয়েছে, বিসি রেশিও সমান ভেরিয়েবল কস্ট ডিভাইড বাই সেলস পাশে গুণ 100। ভেরিয়েবল কস্টকে সেলস দ্বারা ভাগ করে যখন আমরা 100 দিয়ে গুণ করব তখন আমাদের বিসি রেশিও বের হয়ে আসবে। আমরা বিসি রেশিওর জন্য আর একাধিক সূত্র থাকলেও এখানে 3টে সূত্রই দেখিয়েছি, এই 3টে সূত্রই আমরা ব্যবহার করব। হচ্ছে আমাদের ফিক্সড কস্টের জন্য 1 নম্বরে ফিক্সড কস্টে যে সূত্রটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ফিক্সড কস্ট সমান টোটাল কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। যেহেতু টোটাল কস্টের মধ্যে দুইটা কস্টই থাকে, একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, তাই টোটাল কস্ট থেকে যখন আমরা ভেরিয়েবল কস্টটা বিয়োগ দিয়ে দিব তখন আমাদের ফিক্সড কস্টটা চলে আসবে। 2 নম্বরে ফিক্সড কস্টের আরেকটা সূত্র দেখানো হয়েছে, ফিক্সড কস্ট সমান সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস প্রফিট। সেলস থেকে ভেরিয়েবল কস্ট এবং প্রফিট দুইটাই যখন বাদ দেওয়া হবে তখন ফিক্সড কস্ট চলে আসবে। 3 নম্বরে ফিক্সড কস্টের সূত্র হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন প্রফিট। আসলে 2 নম্বর সূত্র এবং 3 নম্বর সূত্র দুটো একই, সেলস থেকে ভেরিয়েবল কস্টটা বাদ গেলে কন্ট্রিবিউশনটা আসে, তাই সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিব, সেটা থেকে প্রফিট বাদ দিলে ফিক্সড কস্ট বের হয়ে আসবে। একইভাবে ফিক্সড কস্ট বের করতে গেলে কন্ট্রিবিউশন থেকে প্রফিট থাকলে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমরা কখন 2 নম্বর সূত্রটা ব্যবহার করব, কখন 3 নম্বর সূত্রটা ব্যবহার করব। আমাদের প্রশ্ন যখন সরাসরি কন্ট্রিবিউশন দেওয়া থাকবে তখন আমরা সরাসরি 3 নম্বর সূত্রটা ব্যবহার করলে চলবে, আর কন্ট্রিবিউশন দেওয়া না থাকে, সেলস ভেরিয়েবল কস্ট প্রফিট আলাদা আলাদা করে দেওয়া থাকলে আমরা 2 নম্বর সূত্রটা ব্যবহার করব। এরপর হচ্ছে ফিক্সড কস্ট রেশিও। ফিক্সড কস্ট রেশিওটা হচ্ছে ফিক্সড কস্টকে সেলস দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করতে হবে। ফিক্সড কস্টকে সেলস দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে ফিক্সড কস্ট রেশিওটা বের হয়ে আসবে। এর পরবর্তী সূত্রটা আমরা দেখেছি প্রফিটের জন্য, প্রফিট সমান সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট মাইনাস ফিক্সড কস্ট। সেলসের থেকে টোটাল কস্ট সমূহ বিয়োগ করে দিলে আমাদের প্রফিটটা বের হয়ে আসবে। আমাদের দুটাই টোটাল কস্টের মধ্যে 2 ধরনের কস্ট থাকে, ভেরিয়েবল কস্ট এবং আরেকটা হচ্ছে ফিক্সড কস্ট। আমরা প্রফিট বের করার জন্য সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিয়েছি এবং ভেরিয়েবল কস্ট বাদ দেওয়ার পর ফিক্সড কস্ট বাদ দিলে আমাদের প্রফিটটা বের হয়ে আসবে। এরপরে 2 নম্বরে প্রফিটের যে সূত্রটা দেখেছি সেটা হচ্ছে কন্ট্রিবিউশন মাইনাস ফিক্সড কস্ট। তাহলে সেলস থেকে ভেরিয়েবল কস্টটা বাদ গেলে কন্ট্রিবিউশনটা আসবে, সেটা থেকে ফিক্সড কস্ট বাদ দিলে আমাদের প্রফিটটা বের হয়ে আসবে। এরপরে প্রফিটের জন্য আরেকটা সূত্র এখানে দেখানো হয়েছে, সেটা হচ্ছে মার্জিন অফ সেফটির সাথে যখন আমরা পিভি রেশিও গুণ করব তখনও আমাদের প্রফিটটা বের হয়ে আসবে। প্রফিট সমান মার্জিন অফ সেফটি গুণ পিভি রেশিও। এর পরবর্তীতে এসে আমরা পিভি রেশিওটা দেখব। পিভি রেশিও যেটা হচ্ছে প্রফিট ভলিউম রেশিও বা সিএম রেশিও, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। পিভি রেশিও সমান হচ্ছে কন্ট্রিবিউশন ডিভাইডেড বাই সেলস পাশে হচ্ছে গুণ 100। কন্ট্রিবিউশনকে সেলস দিয়ে ভাগ করেছি এবং 100 দিয়ে গুণ করব। কন্ট্রিবিউশনকে সেলস দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে পিভি রেশিও বের হয়ে আসবে। এরপরে 2 নম্বরে দেখেছি আবার পিভি রেশিও সমান 100% মাইনাস ভেরিয়েবল কস্ট রেশিও। 100% থেকে যখন ভেরিয়েবল কস্ট রেশিও বিয়োগ করা হবে তখন আমাদের পিভি রেশিও চলে আসবে।
উপরের পিভি রেশিও বের করার জন্য উপরের দুইটা সূত্রতে প্রথম সূত্রে আমরা সেলস এবং কন্ট্রিবিউশন ব্যবহার করেছি, দ্বিতীয় সূত্রতে এসে ভেরিয়েবল কস্ট রেশিও বের করেছি। আমাদের সেলস কন্ট্রিবিউশন বা ভেরিয়েবল কস্ট রেশিও যদি দেওয়া না থাকে, দুইটা পিরিয়ডের প্রফিট এবং দুইটা পিরিয়ডের সেলস দেওয়া থাকলে তখন আমরা পিভি রেশিও বের করার জন্য সূত্র ব্যবহার করেছি চেঞ্জ ইন প্রফিট ডিভাইড বাই চেঞ্জ ইন সেলস 500 হচ্ছে গুণ 100। দুইটা পিরিয়ডের প্রফিটের মধ্যে যে পার্থক্যটা থাকবে সেটা বের করতে হবে এবং সেলসের মধ্যে যে পার্থক্যটা থাকবে সেটা বের করতে হবে। প্রফিটের পার্থক্যকে সেলসের পার্থক্য দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমাদের পিভি রেশিওটা বের হয়ে আসবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ সূত্র দেওয়া হয়েছে এখানে, সেটা হচ্ছে টার্গেট সেলস। আমাদের টার্গেট সেলসটা ইউনিটেও বের করা যাবে বা টাকাতেও বের করা যাবে। আমরা টার্গেট সেলস ইউনিটসের জন্য প্রথমে যে সূত্রটা দেখেছি সেটা হচ্ছে টার্গেট সেলস ইউনিট সমান ফিক্সড কস্ট প্লাস রিকোয়ার্ড প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। আমাদের এই সূত্রটার সাথে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটসের সূত্রের কিছুটা মিল আছে। আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটসের জন্য আমরা শুরুতে যে সূত্রটা দেখেছি সেটাতে উপরে ছিল ফিক্সড কস্ট, নিচে ছিল কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। আমরা এখন যখন টার্গেট সেলসের জন্য সূত্র লিখব তখন ফিক্সড কস্টের সাথে উপরে রিকোয়ার্ড প্রফিটটা যোগ করতে হবে। তাহলে আমাদের টার্গেট সেলস ইউনিটসের সূত্র হচ্ছে ফিক্সড কস্ট প্লাস রিকোয়ার্ড প্রফিট ডিভাইড বাই কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। এরপর আমাদের টার্গেট সেলস টাকাতে বের করেছি, টার্গেট সেলস টাকাতে বের হয়ে আসবে টার্গেট সেলস ইউনিটকে সেলস পার ইউনিট দ্বারা গুণ করলে। টার্গেট সেলস ইউনিটসকে যখন আমরা সেলস পার ইউনিট দিয়ে গুণ করব তখন টার্গেট সেলস টাকাতে চলে আসবে। আমরা 3 নম্বরে টার্গেট সেলস টাকার জন্য আরেকটা সূত্র ব্যবহার করেছি। এই সূত্রতে আমরা সিএম রেশিও ব্যবহার করেছি। আমাদের হাতে যখন সিএম রেশিও থাকবে তখন সিএম রেশিও ব্যবহার করে সহজে আমরা টার্গেট সেলস টাকাটা বের করতে পারবো। আমরা যদি উপরের সূত্র ব্যবহার করে টার্গেট সেলস টাকা বের করি তখন আমাদের দুইটা সূত্রই করতে হবে, কারণ 2 নম্বর সূত্রে টার্গেট সেলস টাকা বের করা হয়েছে টার্গেট সেলস ইউনিটকে সেলস পার ইউনিট দ্বারা গুণ করে। তাহলে এই 2 নম্বরে যদি টার্গেট সেলস টাকাটা বের করতে হয় তাহলে আমাদের তার আগে আবার 1 নম্বর সূত্রটা করতে হবে। এই কাজটা না করে আমাদের হাতে যদি সেম রেশিও থাকে তখন আমরা সরাসরি টার্গেট সেলস টাকাটা বের করে নিতে পারবো। ফিক্সড কস্টের সাথে রিকোয়ার্ড প্রফিট যোগ করে সেটাকে সেম রেশিও দ্বারা ভাগ করলে আমাদের টার্গেট সেলস টাকা চলে আসবে। এরপর আমরা দেখেছি মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি সমান হচ্ছে অ্যাকচুয়াল সেলস থেকে ব্রেক ইভেন সেলস বিয়োগ করলে মার্জিন অফ সেফটিটা চলে আসবে। আমাদের প্রকৃত বিক্রয় থেকে যখন সমচ্ছেদ বিক্রয় বাদ দিব তখন মার্জিন অফ সেফটি চলে আসবে। তাহলে মার্জিন অফ সেফটি সমান হচ্ছে অ্যাকচুয়াল সেলস মাইনাস ব্রেক ইভেন সেলস। এরপর আমরা দেখেছি মার্জিন অফ সেফটি রেশিও, যেটাকে সংক্ষেপে বলা হয় এমএস রেশিও। মার্জিন অফ সেফটি রেশিও সমান মার্জিন অফ সেফটি ডিভাইড বাই সেলস 500 গুণ 100। অর্থাৎ মার্জিন অফ সেফটির টাকাকে সেলসের টাকা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমাদের মার্জিন অফ সেফটি রেশিও চলে আসবে। আমাদের এই অধ্যায়ের জন্য এই সূত্রগুলো খুবই দরকারি, অর্থাৎ এক কথায় বলতে গেলে এই সূত্রগুলো বাদ দিয়ে কখনো এই অধ্যায়ের অঙ্কগুলো সম্পন্ন করা যাবে না। তাই এই অধ্যায়ের অঙ্কগুলো পার্ট বি বা হোক বা পার্ট সি হোক ভালো করে পারতে হলে আমাদের অবশ্যই এই সূত্রগুলো আয়ত্তে রাখতে হবে।